আমরা যে অধ্যায়টি পড়তে যাচ্ছি সেটি হচ্ছে তোমাদের প্রথম পত্র অধ্যায় 3 এবং এখানে টপিক হচ্ছে চারটা মূল্যবোধ, আইন, স্বাধীনতা এবং আরেকটা হচ্ছে সাম্য। কয়টা? আইন, স্বাধীনতা এবং কি সাম্য। চারটা টপিক। অধ্যায় কত? অধ্যায় 3। তো আবারও একবার তোমাদেরকে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা এই চারটা টপিক থেকে একটা টপিক পড়বো, সেটা হচ্ছে মূল্যবোধের টপিকটা। ইংরেজিতে যেটাকে ভ্যালুস বলে, সেটা বাংলাতে হচ্ছে মূল্যবোধ। মূল্যবোধ কি, মূল্যবোধ কাকে বলে, বা মূল্যবোধটা আসলে কি ধরনের বিষয়? ধরো মূল্যবোধটা হচ্ছে একটা বিমূর্ত একটা ধারণা। বিমূর্ত মানে কি? বিমূর্ত মানে হচ্ছে যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করতে পারি না, আমরা শুধু কল্পনা করতে পারি, সেটাই হচ্ছে বিমূর্ত ধারণা। মূল্যবোধ একটা সমাজের আচরণিক মাপকাঠি। তাহলে মূল্যবোধটা কি সেটাই আমরা এখন জানার চেষ্টা করি আস্তে আস্তে। এই যে আমরা মূল্যবোধের কথা বললাম, মূল্যবোধ হচ্ছে আমাদের আচরণের এমন একটা মাপকাঠি বা মানদণ্ড, যেটার উপর ভিত্তি করে আমরা কোনো একটা কাজের ভালো কিংবা মন্দ, ঠিক কিংবা বেঠিক, উচিত কিংবা অনুচিত, এই যে কোনো একটা কাজকে আমরা বিবেচনা করি, সেটাই হচ্ছে আসলে মূল্যবোধ। তাহলে মূল্যবোধ হচ্ছে আসলে আচরণের একটা মানদণ্ড। তাহলে এই যে আমরা কোন আচরণ মানে কিসের ভিত্তিতে আসলে সমাজের কোন একটা কাজের ভালো মন্দ বিচার করি, সেটা হচ্ছে মূল্যবোধের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? মূল্যবোধের ভিত্তিতে। তাহলে মূল্যবোধ হচ্ছে আমাদের আচরণের এমন একটি মাপকাঠি বা মানদণ্ড, যেটার উপর ভিত্তি করে কোন একটা কাজের আমরা ভালো মন্দ বিচার করি। আমরা প্রত্যেকটা মানুষ আসলে খুবই খুবই জাজমেন্টাল। আমরা কোন একটা ঘটনাকে, কোন একটা বিষয়কে আমরা নিজেদের মতো করে চিন্তা করি। এই যে আমরা কিসের উপর ভিত্তি করে আসলে ওই চিন্তাটা করি, যেটার উপর ভিত্তি করে আমরা যে চিন্তাটা করি, সেটা হচ্ছে মূল্যবোধ। তো মূল্যবোধটা দিয়েই আমরা আসলে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের চিন্তা ভাবনাগুলোতে আমরা চিন্তা করে থাকি। হ্যাঁ, তাহলে দেখো, ধরো তোমার সামনে কেউ একজন ধূমপান করতে করতে মানে সিগারেট ফুঁকতে ফুঁকতে সে যাচ্ছে, তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো, এই রাস্তার তুমি যে পাশ দিয়ে হাঁটতেছো তার অপোজিট সাইডে কেউ একজন ধূমপান করতে করতে হাঁটতেছে। তুমি বলতেছো এটা খুবই একটা অনুচিত কাজ, অনৈতিক কাজ, হ্যাঁ এটা খুব খারাপ কাজ। কিন্তু ওই জায়গায় একই কাজ আরেকটা মানুষের কাছে খুব নর্মাল এবং খুব কুল বা খুবই স্বাভাবিক মনে হচ্ছে। এটা কেন এমনটা হচ্ছে? কারণ মূল্যবোধগত কারণে তোমার কাছে যে কাজটা ভালো, সেটা আরেকজনের কাছে ভালো নাও হতে পারে, মন্দ হতে পারে। তোমার কাছে যে কাজটা মন্দ, সেটা আরেকজনের কাছে ভালো হতে পারে। কারণ হচ্ছে এটা একটা আচরণিক ব্যাপার, যেই কারণে আমরা আসলে কোনো কাজকে ভালো মন্দ, ঠিক বেঠিক, উচিত অনুচিত, নৈতিক অনৈতিক বিবেচনা করি। এই উচিতবোধের যে মূল মাপকাঠি, সেটাই হচ্ছে মূল্যবোধ। তাহলে মূল্যবোধ হচ্ছে যে আচরণের একটি প্রধান মানদণ্ড বা উচিতবোধের একটি মাপকাঠি। তাহলে মূল্যবোধ দিয়ে আমরা আসলে সমাজের কোন একটা কাজের ভালো মন্দ বিচার করি। ধরো একটা উদাহরণ আমি তোমাদেরকে দেই। সেই উদাহরণটা হচ্ছে এরকম যে একটা পুকুর, এই একটা পুকুরে এই পাশে একটা ঘাট, এই পাশে একটা ঘাট। ভোর বেলা বাজে হচ্ছে 5টা, ধরো 5টা বাজে। হ্যাঁ, এই ঘাটের মধ্যে একজন নামাজি ব্যক্তি, যে কিনা নামাজ পড়ার জন্য সে ভোরবেলা উঠলো। নামাজি ব্যক্তি নামাজ পড়ার জন্য কি ভোরবেলায় উঠলো, উঠে সে এখানে উজু করতেছে। ঠিক একইভাবে একজন চোর বা ডাকাত সারা রাত চুরি বা ডাকাতি করে এসে সে এই ঘাটে একই টাইমে একই সময়ে কি করছে? উজু করছে। তাহলে দেখো, যে ব্যক্তি নামাজি সেও এখানেও মুখ হাত ধুচ্ছে বা উজু করছে, এখানেও সেম, সে মুখ হাত ধুচ্ছে বা উজু করছে। তো যে ব্যক্তি ডাকাত বা চোর, সে বলতেছে যে আমি তো মনে করতাম সারা সমাজে বা পুরো সমাজের মধ্যে আমি একমাত্র চোর, যে কিনা সারা রাত চুরি করি, ভোরবেলায় উঠে মুখ হাত ধুয়ে আমি একটু ঘুমাতে যাই। নামাজি ব্যক্তি মনে করতেছে, ভাবতেছে যে আমি তো এতদিন ধরে এত ভোরবেলা কাউকে উঠতে দেখিনি, যে আজকে মনে হয় আরেকজন নামাজি ব্যক্তি যে নামাজ পড়ার জন্য উজু করতে উঠছে। তাহলে দেখো দুইজনের দৃষ্টিভঙ্গিগত পার্থক্যটা কোন জায়গায়। যে একজন ব্যক্তি যে কিনা নামাজি, তার দৃষ্টিভঙ্গি হচ্ছে সে মনে করতেছে সে ভালো লোক, আর একইভাবে যে ব্যক্তি সারা রাত চুরি করলো, সে মনে করতেছে এই ব্যক্তিও মনে হয় চোর।
তাহলে দেখো মূল্যবোধগত কারণে এমনটা হচ্ছে, অন্য কোনো কারণে নয়। তাহলে দেখো এই যে বিভিন্ন কারণে, দেখো সুরে সুরে মাছ তুতো ভাই, এটা কথা আছে না, যে ব্যক্তি চোর সেই ব্যক্তি আরেকজনকে যে যে চুরি করে তাকে খুব সাপোর্ট করে, এটার কারণেই বলে যে সুরে সুরে মাছ তুতো ভাই। এই ধারণাটা মূলত এখান থেকেই আসে, মূল্যবোধের জায়গা থেকে আসে, যে তোমার সাথে আমার বন্ধুত্ব কখন হবে, যখন তোমার মূল্যবোধ আর আমার মূল্যবোধ যখন মিলে যাবে, যখন এক হবে, তখন তোমার সাথে চিন্তা ভাবনাগত মিল থাকবে, তোমার সাথে কর্ম ক্ষেত্রে মিল থাকবে, তোমার সাথে হাব ভাবের মধ্যে মিল থাকবে, সব ক্ষেত্রে যখন মিল থাকবে, যখন একই মূল্যবোধ হবে আমাদের ভিতরে, তখন আমাদের মধ্যে ঐক্যবদ্ধতা তৈরি হবে, বন্ধুত্ব তৈরি হবে, সুসম্পর্ক তৈরি হবে। তাহলে মূল্যবোধটা হচ্ছে অন্য কিছু নয়, এটা একটা জাস্ট আচরণিক মানদণ্ড, যেটার উপর ভিত্তি করে আমরা সমাজের কাজের বিচার করি, যেটার মাধ্যমে আমরা ভালো মন্দ, উচিত অনুচিত, ন্যায় অন্যায়, সত্য মিথ্যা, এই বুঝে চলার মানদণ্ডই হচ্ছে মূল্যবোধ। এই বিষয়ে মূল্যবোধের সম্পর্কে সংজ্ঞা দিতে গিয়ে স্টুয়ার্ট সি ডট বলছে, স্টুয়ার্ট সি ডট, সামাজিক মূল্যবোধ হলো সেই সব রীতিনীতির সমষ্টি। তাহলে সামাজিক মূল্যবোধ কিসের সমষ্টি? সেই সব রীতিনীতির সমষ্টি যা ব্যক্তি সমাজের নিকট হতে লাভ করে এবং সমাজ ব্যক্তির আশা করে এবং সমাজ ব্যক্তির নিকট হতে লাভ করে। এখানে স্টুয়ার্ট সি ডটের সংজ্ঞাটা মুখস্থ করাটা আসলে এত বেশি কঠিন কোনো বিষয় নয়। মনে রাখতে হবে সমাজ এবং ব্যক্তি, সমাজ এবং কি ব্যক্তি। এই যে সমাজ এবং ব্যক্তি, এই যে দুটার মধ্যে যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাই হচ্ছে আমাদের মূল আলোচনা বা বিবেচনার বিষয়। কিরকম? যে সমাজ এবং ব্যক্তি, সমাজ এবং কি ব্যক্তি, এই ক্ষেত্রে দেখো বলছে যে ব্যক্তি সমাজের নিকট হতে আশা করে আর সমাজ ব্যক্তির নিকট হতে লাভ করে। তার মানে দেখো যে আমরা যে ধারণাটা, এই যে মূল্যবোধের কথা বললাম, যেটার উপর ভিত্তি করে আমরা কোন একটা কাজকে ভালো মন্দ বিচার করতেছি, যে কোন মূল্য মানে কোন বিষয়ের উপর ভিত্তি করে, মূল্যবোধের উপর ভিত্তি করে, এই মূল্যবোধ আমরা আসলে পাইছি কোথায়? এই যে ধূমপানটা যে খারাপ কাজ, এটা বলতেছি, চুরি করা ডাকাতি করা খারাপ কাজ, এটা বলতেছি, এরপরে হচ্ছে ধর্ম পালন করা, এরপরে অন্যকে সম্মান জানানো, নিয়মানুবর্তিতা, এগুলো ভালো বলতেছি, কিসের ভিত্তিতে বলতেছি? সমাজ আমাকে এটা শিখিয়েছে, সমাজ আমাকে শিখিয়েছে, পরিবার আমাকে শিখিয়েছে, এই শিক্ষা প্রতিষ্ঠান আমাকে শিখিয়েছে, আমার সহপাঠীরা, আমার খেলার সাথীরা আমাকে শিখিয়েছে যে এই কাজটা ভালো, এই কাজটা ভালো না। তার মানে আমি কার কাছ থেকে এই গুণটা লাভ করেছি, এই মূল্যবোধটা লাভ করেছি আমি সমাজের কাছ থেকে। আবার যখন সমাজের মধ্যে যখন আমি প্রবীণ হয়ে যাব, আমি তো এখনো নবীন সমাজের মধ্যে, আমি যখন প্রবীণ হয়ে যাব, তখন সমাজের যারা নবীন, নতুন যারা, তারা আমার কাছ থেকে শিখবে। তার মানে আমি তখন সমাজ হয়ে যাব, তখন যারা নতুন আসবে, নবীন আসবে, তারা ব্যক্তি হিসেবে আমার সমাজ থেকে সেটা লাভ করবে। তার মানে আমরা প্রত্যেকটা মানুষই সামাজিক জীব হিসেবে সমাজের কাছ থেকে এই মূল্যবোধগুলো শিখে থাকি। গেল। স্টুয়ার্ট সি ডট এই কথাটাই বলছে। এমআর উইলিয়াম বলতেছে যে মূল্যবোধ একটা ইচ্ছার একটি প্রধান মানদণ্ড। পরীক্ষায় এইখান থেকে কোটেশনটা আসে, এই জায়গায় কোটেশনটা আছে। এমআর উইলিয়ামের মতে যে তোমার মূল্যবোধ বলতে কি বোঝায়, বা এমআর উইলিয়াম কোনটাকে মূল্যবোধ বলে উল্লেখ করেছেন, তিনি বলছে ইচ্ছার একটি প্রধান মানদণ্ড, এর আদর্শে মানুষের আচার ব্যবহার ও রীতিনীতি নিয়ন্ত্রিত হয় এবং এই মানদণ্ডে মানুষের কাজের ভালো মন্দ বিচার বিশ্লেষণ করা হয়। তাহলে আমরা কোন একটা কাজের মানে কোন একটা মানুষের যে কাজ, সেটাকে ভালো মন্দ বিচার করি কিসের উপর ভিত্তি করে? মূল্যবোধের উপর ভিত্তি করে। যেমন আমাকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে মিথ্যা বলা খারাপ কাজ, মিথ্যা বলা খারাপ কাজ, মিথ্যা বলা খারাপ কাজ। দেন কেউ মিথ্যা বললে আমি বলতেছি এ তো খারাপ লোক। যখন আমাকে শেখানো হয়েছে যে ধূমপান করা, মাদক সেবন করা এগুলো খারাপ কাজ, তখন আমি ধরে নিয়েছি যে ওইটা খারাপ কাজ, কারণ আমাকে শেখানো হয়েছে ধূমপান করা, মাদক সেবন করা এটা নিতান্তই খারাপ কাজ। তাহলে সমাজ আমাকে শিখিয়েছে, পরিবার আমাকে শিখিয়েছে, তার মানে এটা একটা যে আমাদের যে যে শিক্ষাটা, সেই শিক্ষাটার উপর ভিত্তি করে আমরা আসলে বিচার করতেছি। তাহলে আমাদের যেটার উপর ভিত্তি করে আমরা মানুষের কাজকে বিচার করতেছি, সেটাই আসলে একটা মূল্যবোধ। তাহলে মূল্যবোধকে আমরা বলতেছি এটা একটা মানুষের ইচ্ছার একটি মানদণ্ড, এটা মানুষের আচরণিক একটা মানদণ্ড, যেটার উপর ভিত্তি করে আমরা কোন একটা কাজকে ভালো মন্দ বলতেছি। যদি তোমার ভিতরে ভালো মূল্যবোধ থাকে, দেন তুমি খারাপ কাজগুলোকে খারাপ বলবে। তোমার ভিতরে যদি ভালো মূল্যবোধ না থাকে, তাহলে তুমি অনেক সময় খারাপ কাজকেও তুমি সাপোর্ট করতে পারো। এই জন্য প্রত্যেকটা মানুষের মধ্যে যেটা থাকা দরকার, সেটা হচ্ছে উত্তম মূল্যবোধ এবং নৈতিক মূল্যবোধ। তো মূল্যবোধ কিসের উপর ভিত্তি করে গড়ে ওঠে, সেটাতেই আমরা একটু পরে যাব। তার আগে আমি আবার বলছি, মূল্যবোধগুলো হচ্ছে ব্যক্তি বিশেষে ভিন্ন, মূল্যবোধগুলো সময়ের সাথে পরিবর্তন হয়, মূল্যবোধগুলো আমাদেরকে ঐক্যবদ্ধ করে। তো মূল্যবোধের বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যে আমরা চলে যাই। তাহলে মূল্যবোধের বৈশিষ্ট্যে যাই, মানে মূল্যবোধগুলো আসলে কেমন, কোনটাকে আসলে আমরা মূল্যবোধ বলতেছি। মূল্যবোধগুলো কি অস্থির থাকে কিনা নাকি পরিবর্তন হয়, মূল্যবোধগুলো আসলে কিসের উপর ভিত্তি করে গড়ে ওঠে। যেমন আমরা বললাম মূল্যবোধের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা আচরণিক মাপকাঠি, সমাজের মাপকাঠি, যেটার উপর ভিত্তি করে কোন একটা কাজকে আমরা বিচার করি। যেমন আমাদের যে আচরণ, ধ্যান ধারণা, চালচলন, এগুলোকে নিয়ন্ত্রণ করে। যেমন আমার ভিতরে মূল্যবোধ আছে বলে আমি মিথ্যা বলছি না,
আমি সত্যের পূজারী, আমি সুন্দরের পূজারী, আমার ভিতরে মূল্যবোধ আছে বলেই আমি ধর্ম পালন করছি, কারণ আমাকে সমাজ শিখিয়েছে যে ধর্ম পালন করা উত্তম কাজ, ভালো কাজ। তাহলে মূল্যবোধ, এই মূল্যবোধটা মানুষকে যে সামাজিক ভাবে যে মানে এটাকে আমরা সামাজিক মানদণ্ড বলছি, মাপকাঠি বলছি, এবং এর পাশাপাশি বলছে মানুষের মধ্যে যোগসূত্র তৈরি করছে। মূল্যবোধ মানুষের মধ্যে কি তৈরি করে? যোগসূত্র তৈরি করে। মানুষের মধ্যে মূল্যবোধ যোগসূত্র ও সেতুবন্ধন তৈরি করে। মানুষের মধ্যে যোগসূত্র কিভাবে তৈরি করে? এই যে আমরা বললাম যে মূল্যবোধ মানুষকে ঐক্যবদ্ধ করে, মানুষকে কি করে? ঐক্যবদ্ধ করে, মানুষকে ঐক্যবদ্ধ করে। এটাই হচ্ছে যোগসূত্র ও সেতুবন্ধন। এটার মানে হচ্ছে মূল্যবোধ মানুষকে এক করে, ঐক্যবদ্ধ করে। যেমন আমি একটু আগে বললাম যে চুরে চুরে মাছ তোতো ভাই, চুরে চুরে কি মাছ তোতো ভাই, এটার মানে হচ্ছে কি যে যে একজন মূল্যবোধ সম্পন্ন ব্যক্তি, মানে একটা মূল্যবোধ সম্পন্ন ব্যক্তি আর একটা মূল্যবোধ সম্পন্ন ব্যক্তির সাথে যদি মূল্যবোধগত কারণে মিলে যায়, তাহলে তাদের মধ্যে একটা যোগসূত্র তৈরি হবে, সম্পর্ক তৈরি হবে, সেতুবন্ধন তৈরি হবে এবং আত্মীয়তা তৈরি হবে। এবং এটাই বলছে এখানে যোগসূত্র ও সেতুবন্ধন তৈরি হয়। তাহলে মূল্যবোধগত কারণে মানুষের মধ্যে ঐক্যবদ্ধতা তৈরি হয়, সেতুবন্ধন তৈরি হয়, সম্পর্ক তৈরি হয়। মূল্যবোধের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি গুরুত্ব পায় সেটা হচ্ছে নৈতিক প্রাধান্য। কিসের প্রাধান্য? নৈতিক প্রাধান্য। মূল্যবোধ আইন নয়, এটা একটি নৈতিকতা। এখানে নৈতিকতা গুরুত্ব পাবে। এবং তোমাদের মাথায় রাখতে হবে মূল্যবোধের ক্ষেত্রে নৈতিকতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, এবং মূল্যবোধের মূল ভিত্তি হচ্ছে নৈতিকতা। এটা মনে রাখবে, এমসিকিউতে পরীক্ষা আসবে মূল্যবোধের প্রধান উপাদান কোনটা, পরীক্ষায় এটা আসবে। মূল্যবোধের প্রধান উপাদান হচ্ছে নৈতিকতা। এটা কোনো আইন নয়, এটা তোমাকে মানতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নয়, বরং এটা একটা সামাজিক নৈতিকতা। আইনগত বাধ্যবাধকতা না থাকলেও মানুষ শ্রদ্ধা ও অভ্যাসবশত এই মূল্যবোধ গুলো মেনে চলে, যে এটা ভালো, এটা খারাপ, এটা উচিত, এটা অনুচিত, এটা নৈতিক, এটা অনৈতিক। সমাজভেদে, দেশভেদে, জাতিভেদে, সংস্কৃতিভেদে, সময়ভেদে, পরিবেশভেদে মূল্যবোধ গুলো ভিন্ন ভিন্ন হয়, ভিন্ন ভিন্ন রকমের হয়। আজকে আমাদের দেশের যে মূল্যবোধ হচ্ছে আমরা পরিপাটি, মার্জিত এবং হচ্ছে তোমার সুন্দর কাপড় চোপড় পরিধান করি, এক একটা অনুষ্ঠানে এক ধরনের পোশাক আশাক পরিধান করি। কিন্তু ইউরোপিয়ান দেশে বা ইউরোপে সেখানে আমরা কি দেখি? ইউরোপে আমরা দেখি বিশেষ করে সেখানে দেখা যায় যে ছোটখাটো কাপড় চোপড় পরিধান করে। তাহলে তাদের মূল্যবোধ তাদের মতোই, তারা তাদের মূল্যবোধকে লালন করে, আমরা আমাদের মূল্যবোধকে লালন করি, আমরা আমাদের মূল্যবোধকে ধারণ করি, আমরা আমাদের মূল্যবোধকে চর্চা করি। তাহলে মূল্যবোধ এক একটা দেশ, এক একটা সম্প্রদায়, এক একটা সমাজ, এক একটা জাতিভেদে মূল্যবোধ গুলো কি হতে পারে? ভিন্ন ভিন্ন হতে পারে। এটাই হচ্ছে বিভিন্নতা। মূল্যবোধ হচ্ছে যে নিয়ত পরিবর্তনশীল। যেমন পাশ্চাত্যে মেয়েদের পোশাকের কথা বলা আছে, আর আমাদের দেশের মেয়েদের পোশাকের ক্ষেত্রে একটা ভিন্নতা রয়েছে। শাড়ি হচ্ছে বাঙালি চিরাচরিত নারীদের পোশাক। এবং এরপরে আমরা যে তোমার বৈচিত্র্যময় তো আপেক্ষিকতা, অর্থাৎ সমাজে যা মূল্যবোধ এক সমাজে যা অন্য সমাজে সেটা ভিন্ন রকম, এক একটা সমাজে এক এক রকম। এটাই হচ্ছে বৈচিত্র্যতা। অর্থাৎ আমরা বৈচিত্র্য কোনটাকে বলি? যেমন ধরো ভ্যারাইটি, ভ্যারাইটি, অনেক ধরনের যে মূল্যবোধ যদি তোমার সমাজের মধ্যে থাকে, এক এক সমাজে যদি এক এক রকম হয়, যেমন হচ্ছে মুসলিম সমাজের মূল্যবোধ একরকম, হিন্দু সমাজের মূল্যবোধ একরকম, বৌদ্ধ কমিউনিটির মূল্যবোধ একরকম, খ্রিস্টান কমিউনিটির মূল্যবোধ একরকম, আমেরিকাতে একরকম, এশিয়াতে একরকম, ইউরোপে একরকম, আরব দেশে একরকম, হ্যাঁ, দূরপ্রাচ্যে বা হচ্ছে দক্ষিণ এশিয়ার দক্ষিণ পূর্ব এশিয়া একরকম। তাহলে যে মূল্যবোধ হচ্ছে বৈচিত্র্য। এটা আপেক্ষিক, এটা স্থান ভেদে, সময় ভেদে, কাল ভেদে এটা কি আলাদা 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 আলাদা। এরপর বলছে মূল্যবোধ গুলো পরিবর্তন হয়, নৈর্ভিত্তিক বলছে। এটা মূল্যবোধ গুলো পরিবর্তন হয়, এই পরিবর্তনশীলতা বা নৈর্ভিত্তিকতা, এটার মানে হচ্ছে আজকে যেটা মূল্যবোধ কালকে সেটা থাকবে না। আজকে মূল্যবোধ হচ্ছে যে তোমার বড়দেরকে দেখলে সালাম দেওয়া, সেটা গ্রামের মধ্যে আছে, শহরে নাই। শহরের মধ্যে কেউ কাউকে চিনেও না, জানেও না, সালামও দেয় না। সে কি বড় না ছোট সেটা বোঝা যায় না। যেমন ধরো আমার মানে কিছু ইন্টারেস্ট ছেলেপেলে আছে যারা, মানে এটাকে আমি তোমাদেরকে ইয়া করে বলতেছি না, আবার তোমরা অন্যভাবে নিও না। ইন্টারেস্ট ছেলেপেলে আছে যারা হচ্ছে গায়ে ফিটে আমার চেয়ে অনেক বড়, তাদেরকে দেখলে মনে হয় বয়স আমার চেয়ে সিনিয়র। তো ওই ক্ষেত্রে গিয়ে তাকে আমি যদি সালাম দেই, তাহলে সে একটু অন্যভাবে নেবে, বলে যে বয়স্ক একজন লোক, কারণ সে মনের দিক থেকে তো এখনো ছোট। আমি তো মনের দিক থেকে আমার একটা অভিজ্ঞতা আছে, একটা সময় অতিক্রান্ত করেছি, আমার একটা শিক্ষাগত যে মাপকাঠি আছে, যোগ্যতা আছে, ওই জায়গাতে সে বলতে পারে যে বয়সের দিক থেকে এত সিনিয়র পার্সন আমাকে সালাম দিল। তো এই ক্ষেত্রে শহরের মধ্যে এটা চর্চা হয় না। শহরে কে সিনিয়র কে জুনিয়র এটা চিনাও যায় না, ধরাও যায় না, বলাও যায় না। কিন্তু গ্রামের ক্ষেত্রে সেটা সবাইকে আমরা চিনি, সেক্ষেত্রে আমরা সালাম দিই। তো গ্রামে যেটা মূল্যবোধ সেটা শহরের মূল্যবোধ না, শহরের ইচ্ছে, এটাই স্বাভাবিক। তো একটা সমাজে যেটা ছিল সেটা পরিবর্তন হয়ে পরবর্তী সমাজে সেটা থাকে না। যেমন ধরো আমরা ভারতীয় হিন্দু সমাজের কথা বলি। ভারতীয় হিন্দু সমাজে একসময় সতীদাহ প্রথা মানে ছিল। সতীদাহ প্রথাটা কিরকম? সতীদাহ প্রথাটা মানে হচ্ছে সতী মানে হচ্ছে স্ত্রী, দাহ মানে হচ্ছে পুরানো। এই সতী দাহটা মানে সতী মানে কি বললাম? স্ত্রী, আর দাহ মানে কি? পুরানো। এই যে ব্যাপারটা, এটাকে বলে সতীদাহ প্রথা। তাহলে স্ত্রীকে পুরানোর যে রীতি সেটাকে বলে সতীদাহ। এই সতীদাহর ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করতাম সেটা হচ্ছে ভারতীয় হিন্দু সমাজের মধ্যে একজন পুরুষ যদি মারা যায়, তাহলে তার যতগুলো পত্নী মানে যতগুলো স্ত্রী আছে, যতগুলো সতী আছে, সবাইকে কি করতে হবে? আত্মহত্যা করতে হবে। এটা ছিল প্রাচীন ভারতীয় হিন্দু সমাজের অন্যতম তোমার অনুষঙ্গ। ইভেন মধ্যযুগেও এগুলো ছিল।
এই মধ্যযুগে এগুলো ছিল। এখন আমরা আধুনিক যুগে প্রবেশ করেছি। এখন কোনো পুরুষ মারা গেলে তার স্ত্রী মারা যায় না, বরং তার স্ত্রী অন্য জায়গায় বিধবা বিবাহ করে, অর্থাৎ হচ্ছে যে স্বামী মারা যাওয়ার পরে সেই পুনরায় আবার অন্য একজন পুরুষকে বিবাহ করে। এই রীতিগুলো পরবর্তীতে প্রচলিত হয়েছে। তাহলে একসময় সামাজিক রীতি ছিল কি, যে স্বামী মারা গেলে স্বামীকে যেখানে পুরানো হতো, যে চিতায় পুরানো হতো, সেই চিতায় ঝাঁপ দিয়ে মারা যাবে, নয়তো অন্য কোনো উপায় অবলম্বন করে সেই তার যতগুলো স্ত্রী আছে তাদেরকেও মারা যেতে হবে। এটাই ছিল সামাজিক ভ্যালিড মূল্যবোধ, এটাই ছিল সমাজের প্রচলিত রীতিনীতি। এটাকে সে সময় মানুষেরা মেনে চলতো, কিন্তু এখন এখন সেটা মেনে চলা হয় না। এখন মানুষেরা সেই মূল্যবোধের জায়গায় নিয়ে আসলো আইন, বলছে যে কাউকে দাহ করে তোমার মারা মারা এটা এক ধরনের আইন বা রীতি বিরুদ্ধ, নৈতিকতা বিরুদ্ধ, সমাজ বিরুদ্ধ, নিয়ম বহির্ভূত। এই ক্ষেত্রে আমরা এখন সেটা আর লক্ষ্য করি না, আমরা দেখি না। তাহলে এই ক্ষেত্রে মূল্যবোধের পরিবর্তন এসেছে। তাহলে মূল্যবোধের ক্ষেত্রে যে পরিবর্তন, এটাই বলছে এখানে পরিবর্তনশীলতা। যেমন এক সময় বাল্য বিবাহ ছিল, সতীদাহ বিবাহ ছিল, সতীদাহ প্রথা ছিল, এগুলো এখন আর নাই। এটা আজকের সমাজে অগ্রহণযোগ্য বা গ্রহণযোগ্য নয়। তাহলে মূল্যবোধের বিষয়ে আমরা যে বৈশিষ্ট্যগুলো জেনেছি, সেই বৈশিষ্ট্যগুলো এখানে আছে। তোমরা একবার এক পলক তোমরা এটা একটু তোমরা বুঝে পড়ার চেষ্টা করো। আমি তোমাদেরকে জুম ইন করে দিলাম, তোমরা এটা এক পলক, হ্যাঁ, যারা রেকর্ড করবা তোমরা ভিডিও পজ করে এই জিনিসটা একবার পড়ে নাও। যারা লাইভে আছো তোমরাও এটা একটু দেখে নাও। পড়া শেষ হলে ডান বলো, কেমন? পড়া শেষ হলে একটু কমেন্টস করতে হবে, নয়তো আমি বুঝতে পারবো না। একজনের পড়া শেষ হওয়া মানে সবার পড়া শেষ হওয়া, ঠিক আছে? একটু কমেন্টস করে জানাইও। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এতক্ষণ পরে কমেন্ট আসতেছে কেন? তোমরা তো অনেক আগে কমেন্টস করছিলা। এটা আয়না হবে, সমাজ জীবনের আয়না, হ্যাঁ, এটা আয়না হবে। পড়া শেষ হলে কমেন্টসে জানাইও, কেমন? ওকে, ডান। ওকে, আমরা তাহলে এর পরের আলোচনায় চলে যাই। সেটা হচ্ছে মূল্যবোধের উপাদান বা ভিত্তি, মানে কিসের উপর ভিত্তি করে আসলে মূল্যবোধ গুলো তৈরি হয়। মূল্যবোধের উপাদান বা ভিত্তির ক্ষেত্রে কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে মূল্যবোধটা তৈরি হয়, বা কি কি উপাদানের উপর ভিত্তি করে মূল্যবোধটা গড়ে ওঠে, সেটাই আমরা এখানে জানার চেষ্টা করবো। মানে তোমার ভিতরে কোন কোন বৈশিষ্ট্যগুলো থাকলে তুমি একজন মূল্যবোধ সম্পন্ন ব্যক্তি, সেটাই আমরা এখন জানবো। প্রথমত হচ্ছে বললাম, মূল্যবোধের ক্ষেত্রে মূল্যবোধের প্রধান উপাদান বা ভিত্তি হচ্ছে নৈতিকতা। তোমার তোমার ভিতরে নৈতিকতা থাকতে হবে। আসলে নৈতিকতা কি, নৈতিকতার বিষয়ে আমরা একটু পরেই জানবো। তো নৈতিকতার বিষয়ে যেহেতু আমরা একটু পরে জানবো, দ্যাটস ওয়াই আমরা এখানে আর নৈতিকতার বিষয়ে কথা বলছি না। তো তোমার ভিতরে নৈতিকতা থাকতে হবে ফার্স্ট অফ অল। নৈতিকতা মানে কি? নৈতিকতা মানে হচ্ছে যে ভালোকে ভালো, খারাপকে খারাপ বলার যে গুণ, সেটা। অর্থাৎ তোমার ভিতরে নৈতিকতা থাকতে হবে, এবং নীতি নৈতিকতা যদি না থাকে তাহলে তোমাকে মূল্যবোধ সম্পন্ন ব্যক্তি বলবে না। আমি বারবারই বলছি, মূল্যবোধ হচ্ছে মানে নৈতিকতা হচ্ছে মূল্যবোধের প্রধান ভিত্তি বা উপাদান। মূল্যবোধের ক্ষেত্রে নৈতিকতা হচ্ছে প্রধান ভিত্তি বা কি উপাদান, মনে রাখবা। তাহলে নৈতিকতা হচ্ছে মূল্যবোধের ক্ষেত্রে প্রধান ভিত্তি বা
উপাদান। তাহলে এগুলোর মাধ্যমে ব্যক্তি ভালো মন্দ অর্থাৎ নৈতিকতার মাধ্যমে একজন ভালো মন্দ ন্যায় অন্যায় উচিত অনুচিত পার্থক্য করতে শেখে। যেমন অন্যের ক্ষতি না করা, কটূক্তি না করা, অহেতুক বিরক্ত না করা, নীতি নৈতিক আচরণ ব্যক্তিকে সমাজে গ্রহণযোগ্য করে তোলে এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করে। এটা একটা ভিত্তি বা উপাদান। হ্যাঁ, নৈতিকতা আর উচিতবোধ কি এক হয়? হ্যাঁ, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নৈতিকতা আর উচিতবোধ এটা মোটামুটি ধরতে গেলে প্রায় সিমিলার বা একই। তো এই ক্ষেত্রে আমরা যেটা বলি যে উচিতবোধ মানে হচ্ছে ঠিক বেঠিক বিবেচনা করা, আর নৈতিকতার ধারণাটা হচ্ছে একটু ভিন্ন রকম। যেটা আমরা বলি যে তোমার যেটা ধর্ম থেকে আসে, যেটা ঐতিহ্য থেকে আসে, যেটা মানব আচরণ থেকে আসে। তো মোরালিটি যেটা, নৈতিকতা যেটা, এই নৈতিকতার ক্ষেত্রে আমরা যেটাকে গুরুত্ব দেই যে অন্যের ক্ষতি না করে যে কাজটা করা উচিত সেই কাজটা করা, এটাই হচ্ছে তোমার নৈতিক কাজ, নৈতিকতা। আর উচিতবোধের মানে হচ্ছে যেটা করা উচিত, এই যে প্রায় সিমিলার, অর্থাৎ উচিতবোধের জায়গায়। তো উচিত কোনটা? ন্যায় কাজটা, সেটাই তো উচিত। তো নৈতিকতার আর উচিতবোধ প্রায় বলতে গেলে সিমিলার বা একই রকম, ঠিক আছে? কারণ উচিতবোধের মাপকাঠিটা তৈরি হয় কি থেকে? নৈতিকতা থেকে। এই যে আমরা বলতেছি কোন একটা কাজ ভালো বা মন্দ বলতেছি কিসের উপর ভিত্তি করে? নৈতিকতার উপর ভিত্তি করে বলতেছি। এই জন্য নৈতিকতা থেকেই উচিতবোধের মাপকাঠিটা আসে। তাহলে দেখো সামাজিক ন্যায় বিচার। সামাজিক ন্যায় বিচার বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে প্রত্যেক ব্যক্তিকে তার প্রাপ্য অধিকার সমান মানে সঠিকভাবে প্রদান করা, এটা হচ্ছে ন্যায় বিচার। ধরো তুমি তোমার বাবার যে সম্পদ আছে সেই সম্পদ থেকে যে অংশটা পাওয়া দরকার বা উচিত, তোমাকে যে অংশটা দেওয়া উচিত সেই অংশটা বুঝিয়ে দেওয়া হচ্ছে তোমার সাথে ন্যায় বিচার। তার মানে যে ব্যক্তি অপরাধ করে সেই ব্যক্তি যদি বড় অপরাধ করে তাহলে বড় শাস্তি, ছোট অপরাধ করলে তার সাথে বড় শাস্তি দেওয়াটা অন্যায়। তাহলে বড় অপরাধ করলে বড় শাস্তি, ছোট অপরাধ করলে ছোট শাস্তি বা কম শাস্তি, এটাই হচ্ছে তোমার উচিতবোধ, সরি ন্যায় বিচার। এটা হচ্ছে কি? ন্যায় বিচার। তাহলে যে তোমার যেমন ধরো সুযোগের সমতা, নারী পুরুষ নির্বিশেষে সমাজের সুযোগের সমতা, সুবিচার, মানুষের যে মর্যাদা সেগুলো যথাযথভাবে যে যার যেটা প্রাপ্য তাকে সেটা বুঝিয়ে দেওয়া, এটাই হচ্ছে সামাজিক ন্যায় বিচার। যেমন আইনের চোখে সবাই সমান, এটা মেনে চলা, যে আইনের দৃষ্টিতে সবাইকে সমান গুরুত্ব দেওয়া, ন্যায় বিচারের মাধ্যমে সামাজিক শান্তি বজায় রাখা যায়, এই বিষয়টা বললো। আর এটা হচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতা। প্রত্যেকটা মানুষের ভিতরে যদি স্বচ্ছতা থাকে, জবাবদিহিতার যদি মানসিক মনোভাব থাকে, তাহলে তাকে আমরা মূল্যবোধ সম্পন্ন ব্যক্তি বলতে পারি। যে যদি তোমার ভিতরে এই যে দেখো সামাজিক ন্যায় বিচার না থাকে, ধরো তুমি অন্যায় করো, মানুষকে তার নির্দিষ্ট প্রাপ্য অধিকার বুঝিয়ে দাও না, সেক্ষেত্রে তুমি মূল্যবোধ সম্পন্ন ব্যক্তি নও, তোমার ভিতরে সামাজিক ন্যায় বিচারের অভাব রয়েছে। তুমি স্বচ্ছ নয়, জবাবদিহিপূর্ণ নয়, তাহলে তোমার ভিতরে মূল্যবোধের যথেষ্ট অভাব রয়েছে। তোমার ভিতরে যদি স্বচ্ছতা থাকে, জবাবদিহিতা থাকে, তাহলে তুমি একজন মূল্যবোধ সম্পন্ন ব্যক্তি। কি ব্যক্তি? মূল্যবোধ সম্পন্ন ব্যক্তি। তাহলে আমরা কাকে মূল্যবোধ সম্পন্ন ব্যক্তি বলবো? যার ভিতরে স্বচ্ছতা রয়েছে, জবাবদিহিতা রয়েছে। যদি তোমার ভিতরে স্বচ্ছতা না থাকে, জবাবদিহিতা না থাকে, তাহলে তোমাকে কোনোভাবেই মূল্যবোধ সম্পন্ন ব্যক্তি বলা যাবে না। তাহলে মূল্যবোধ সম্পন্ন ব্যক্তি কখন? যখন তোমার ভিতরে কি থাকবে? স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকবে। এর পাশাপাশি হচ্ছে বললাম যে সরকারের আইন মেনে চলা, মেনে কাজ করছো কিনা তা জানানো, জনগণের প্রশ্নের উত্তর দানের সরকারের দায়বদ্ধতা, এগুলো এগুলো স্বচ্ছতা জবাবদিহিতা, এগুলো হচ্ছে সরকারের মূল্যবোধ। কার মূল্যবোধ? এগুলো হচ্ছে সরকারের মূল্যবোধ। একইভাবে সরকারের আরেকটা যেটা আইনের শাসন প্রতিষ্ঠা করা, এটা সরকারের একটা গুরুত্বপূর্ণ মূল্যবোধের মধ্যে পড়ে। অর্থাৎ আইনের শাসন বলতে যেটা বুঝি আমরা সেটা হচ্ছে কি আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে শাসন ব্যবস্থা পরিচালনা করা। এই কাজটা করে মূলত সরকার, যারা সরকারের ক্ষমতায় আসবে তারা কতটুকু মূল্যবোধ সম্পন্ন সেটা বোঝা যাবে তার শাসন ব্যবস্থার মধ্যে আইনের শাসন আছে কিনা। আইনের শাসন ও মূল্যবোধের একটা গুরুত্বপূর্ণ উপাদান। আইনের শাসন যদি না থাকে তাহলে কখনো সুশাসন প্রতিষ্ঠা হবে না। একইভাবে যে রাষ্ট্রের যারা শাসন ক্ষমতায় আছে তাদের মধ্যে মূল্যবোধ আছে বলে আমরা ধরতে পারি না। অধ্যাপক ডাইসি বলতেছে আইনের শাসনের তিনটি ভিত্তি আছে, এগুলো নিয়ে আমরা পরবর্তী আলাপে যাব, আইনের বিষয়ে যখন পড়বো তখন আমরা যাব। আইনের ক্ষেত্রে এটা পরীক্ষায় আসছে, এই জন্য হচ্ছে এখানেও আছে, আইনের ক্ষেত্রেও আছে। আইনের দৃষ্টিতে সবাই সমান, বিনা বিচারে কাউকে শাস্তি দেওয়া যাবে না, এবং প্রচলিত আইনের দ্বারা নাগরিক অধিকার সুরক্ষা নিশ্চিত করতে হবে। এগুলো মূল্যবোধের উপাদান। এগুলো কার মূল্যবোধ বললাম? আইনের শাসনের। এটা হচ্ছে তোমার শাসকের মূল্যবোধ। কার? শাসকের মূল্যবোধ। অর্থাৎ শাসকের উচিত আইনের শাসন প্রতিষ্ঠা করা। যদি শাসক আইনের শাসন প্রতিষ্ঠা করে তাহলে তাকেও আমরা মূল্যবোধ সম্পন্ন বলতে পারি। নাগরিক সচেতনতা ও কর্তব্যবোধ। তুমি যদি নাগরিক অধিকার কর্তব্য সম্পর্কে সচেতন হও তাহলে তুমি একজন মূল্যবোধ সম্পন্ন ব্যক্তি। তোমার ভিতরে যদি নাগরিক সচেতনতা থাকে, তোমার ভিতরে যদি মূল্যবোধ থাকে, তাহলে তুমি অবশ্যই অধিকার এবং কর্তব্য সম্পর্কে তুমি সচেতন হবে। এরপরে যেটা আছে শৃঙ্খলাবোধ। তোমার ভিতরে শৃঙ্খলাবোধ, এটা প্রত্যেকটা ক্ষেত্রে, তুমি পরিবারে বলো, তুমি স্কুলে যাও, কলেজে যাও। আমি যেটা বেশি অভাব অনুভব করি তোমাদের লেভেলের স্টুডেন্টদের মধ্যে সেটা হচ্ছে এই যে তোমার শৃঙ্খলাবোধ। শৃঙ্খলাবোধের যথেষ্ট অভাব আমাদের স্টুডেন্টদের মধ্যে। এটা আমি যখন অফলাইনে পড়াই
তখন আমি তাদের সরাসরি প্রত্যক্ষ করি, তো দেখি তখন তাদের মধ্যে যথেষ্ট শৃঙ্খলাবোধের অভাব রয়েছে। ক্লাসরুমে বসে কথা বলে, গল্প করে, হ্যাঁ, ক্লাসরুমে প্রবেশের ক্ষেত্রে টিচারদের যে অনুমতি নিয়ে ঢুকতে হয়, এইগুলোও অনেকটি স্টুডেন্টদের মধ্যে নাই। আসলে এগুলো মানে একদম প্রাইমারি লেভেলে যেগুলো শেখানো হয় আর কি, তো অনেক স্টুডেন্ট ওই শৃঙ্খলাবোধের মধ্যে নাই। এবং এর পাশাপাশি তার ভিতরে যে সহনশীলতা, এই সহনশীলতার মাত্রা খুবই কম। আমাদের এটা শুধুমাত্র শিক্ষার্থী নয়, সহনশীলতার মাত্রাটা রাষ্ট্রের প্রত্যেকটা মানুষের মধ্যে যথেষ্ট অভাব রয়েছে। রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি থেকে শুরু করে সর্বনিম্ন যারা আছে তাদের মধ্যে সহনশীলতার যথেষ্ট অভাব রয়েছে। আমরা অন্যের মতকে শ্রদ্ধা দিচ্ছি না, এবং এতে করে গড়ে উঠছে যে অসহনশীল পরিবেশ এবং সহিংসতা, মারামারি, হানাহানি, বিদ্বেষ এবং পরস্পর কাদা ছুড়াছুড়ি। রাজনৈতিক ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি ঘাটতি আছে সেটা হচ্ছে মূল্যবোধের ক্ষেত্রে সহনশীলতার অভাব রয়েছে। এবং যার ভিতরে শৃঙ্খলাবোধ আছে, সহনশীলতা আছে এবং সহমর্মিতা আছে, অর্থাৎ অন্যের মর্মে ব্যতীত, অন্যের কষ্টে নিজেকে তোমার মর্মা, এই যে যেটাকে আমরা বলি নিজেকে একটু অনুভব করা, কষ্টটা অনুভব করা, এটা হচ্ছে তোমার কি সহমর্মিতা। অর্থাৎ মানুষ মানুষের জন্য এই চেতনা, এই সমাজে সহমর্মিতা গড়ে ওঠে। একে অপরের সুখ দুঃখ ভাগাভাগি করা, বৈষম্য হ্রাস করা, সহমর্মিতা সামাজিক বন্ধনকে কি করে, দৃঢ় করে। শ্রমের মর্যাদা, যারা শ্রমজীবী মানুষ রয়েছে আমাদের দেশে, যেমন ধরো লেবার বা শ্রমিক যারা রয়েছে, তাদের যে শ্রম, সেই শ্রমকে মর্যাদা দেওয়া, এটাও একটা গুরুত্বপূর্ণ যে তোমার মূল্যবোধের গুরুত্বপূর্ণ উপাদান। তাহলে আমরা মূল্যবোধের বেশ কয়টা উপাদান আমরা অলরেডি পড়লাম। মূল্যবোধের ক্ষেত্রে আমরা প্রথমে পড়লাম হচ্ছে নীতি ও নৈতিকতা, যেটা প্রধান উপাদান মূল্যবোধের। দ্বিতীয় হচ্ছে সামাজিক ন্যায় বিচার। তৃতীয় হচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতা। যার ভিতরে এই উপাদানগুলো আছে সেই একজন মূল্যবোধ সম্পন্ন ব্যক্তি। যার ভিতরে ন্যায় বিচারের পাশাপাশি অধিকার ও কর্তব্য সচেতনতা আছে, যার ভিতরে শৃঙ্খলাবোধ আছে, যার ভিতরে সহনশীলতা আছে, যার ভিতরে সহমর্মিতা আছে এবং শ্রমের প্রতি, শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা রয়েছে, বিভিন্ন পেশার প্রতি শ্রদ্ধা রয়েছে, সে একজন মূল্যবোধ সম্পন্ন ব্যক্তি। মূল্যবোধের অনেকগুলো শ্রেণী বিভাজন আছে যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। এই টপিকটা হচ্ছে তোমাদের পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন আসার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। যদি পরীক্ষায় মূল্যবোধ থেকে প্রশ্ন আসে তাহলে সেটা হবে এই টপিক থেকে, ঠিক আছে? ওকে, এই টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে যদি প্রশ্ন আসে। ওকে, আইনের শাসন গণতন্ত্রের পূর্বশর্ত, এটা কি করে ব্যাখ্যা করব? আচ্ছা, আইনের শাসন গণতন্ত্রের পূর্বশর্ত, এটা আইনের বিষয়ে যখন আমরা যাব তখন আমরা ব্যাখ্যা করব, তখন আমরা বুঝতে পারবো যে আসলে আইন কি, আইন কিভাবে গণতন্ত্রের পূর্বশর্ত হয়। এটা নিয়ে আমরা আইনের টপিকে পড়বো, এই অধ্যায়ের মধ্যেই রয়েছে। মূল্যবোধের শ্রেণী বিভাগে আমরা যাই, যে মূল্যবোধের শ্রেণী বিভাগ, অনেক ধরনের মূল্যবোধ রয়েছে। মূল্যবোধের অনেক ধরনের শ্রেণী বিভাজন রয়েছে। মূল্যবোধ হলো সামাজিক আচরণের মানদণ্ড, যা ব্যক্তির চিন্তা, মনোভাব এবং তার যে প্রকাশভঙ্গি সবকিছুকে, মানে কার্যকলাপ থেকে শুরু করে সবকিছুকে নিয়ন্ত্রণ করে। তো মূল্যবোধের ক্ষেত্রে অনেক ধরনের মূল্যবোধ আছে। আমি তোমাদেরকে এখানে মূল্যবোধের যে শ্রেণী বিভাজন গুলো আছে সেগুলো বলতেছি, সাথে উদাহরণও বলতেছি। তোমরা এইগুলো পড়ার সাথে সাথে উদাহরণগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। গণতান্ত্রিক মূল্যবোধ কি? রাষ্ট্রে, মানে গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা প্রত্যেকে গণতন্ত্রের চর্চা করি। গণতন্ত্র চর্চা করতে গিয়ে ব্যক্তি অন্যের মতামত প্রকাশের স্বাধীনতা, পরমত সহিষ্ণুতা, অন্যের মত প্রকাশের যে মানে আরেকজন মত প্রকাশ করলো সেটা সহিংসভাবে নেওয়া, অর্থাৎ সহিষ্ণুতা, পরমত সহিষ্ণুতা। একইভাবে হচ্ছে তোমার গণতান্ত্রিক আচরণ, যেমন ধরো নির্বাচনে জয় পরাজয় মেনে নেওয়া। হ্যাঁ, নির্বাচনে কি জয় পরাজয় মেনে নেওয়া, অধিকাংশের যে মতামত সেটাকে মেনে নেওয়া। আমি বেশ কয়েকটা বললাম, তাহলে কি পরমত সহিষ্ণুতা, অন্যের মতামতকে গুরুত্ব দেওয়া। একইভাবে হচ্ছে জয় পরাজয় মেনে নেওয়া নির্বাচনে। একইভাবে হচ্ছে তোমার কি মত প্রকাশের স্বাধীনতা, তুমি যে মত প্রকাশ করবা, গণতন্ত্রের ক্ষেত্রে মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। যদি তুমি তোমার মতভেদ, তোমার সাথে যদি অন্য কারো মতভেদ দেখা যায়, সেক্ষেত্রে তুমি কি তাকে ডমিনেট করবা, তাকে কি আঘাত করবা, তাকে কি হেয় করবা? না, বরং তুমি সহনশীল হয়ে তার মতামতকে সহ্য করবা। এটাকে বলে পরমত সহিষ্ণুতা। হ্যাঁ, পরমত সহিষ্ণুতা। এরপরে আরেকটা আছে জাতীয় মূল্যবোধ। জাতীয় মূল্যবোধটা কি? জাতির, মানে মূল্যবোধ জাতির ঐক্য, গৌরব এবং হচ্ছে রাষ্ট্রীয় অগ্রগতিকে প্রতিফলিত করে। যেমন ধরো জাতি হিসেবে আমাদের ভিতরে ঐক্যবদ্ধ থাকা, জাতীয় সম্পদ, জাতীয় প্রতীক, জাতীয় ঐতিহ্য, এগুলোকে সম্মান করা, এগুলো জাতীয় মূল্যবোধ। অর্থাৎ একইভাবে দেশকে ভালোবাসা, এগুলো হচ্ছে জাতীয় মূল্যবোধ। যেমন ধরো বহিঃশত্রু আক্রমণ থেকে নিজ দেশকে রক্ষা করার নিমিত্তে যত উদ্যোগ নেওয়া দরকার সেগুলো নেওয়াই হচ্ছে জাতীয় মূল্যবোধ এবং জাতীয় কর্তব্য। তাহলে জাতি হিসেবে আমাদের মধ্যে ঐক্যবদ্ধ থাকা, এটা জাতীয় মূল্যবোধ। একইভাবে জাতি হিসেবে দেশকে ভালোবাসা, দেশের সম্পদ রক্ষা করা, দেশের ইতিহাস ঐতিহ্য রক্ষা করা, এগুলো জাতীয় মূল্যবোধের মধ্যে পড়ে। আরেকটা হচ্ছে কি সামাজিক মূল্যবোধ। সামাজিক মূল্যবোধ মানে কি? সমাজের শান্তি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখার জন্য আমরা যে রীতিনীতি বা যে নিয়ম কানুন, যে আদর্শ আমরা মেনে চলি, সেগুলো হচ্ছে সামাজিক মূল্যবোধ। যেমন সমাজের মধ্যে পরস্পরকে সহযোগিতা করা,
এবং একইভাবে যে তোমার সমাজের যে রীতিনীতি, সমাজের যে মূল্যবোধ, সমাজের যে সততা, ন্যায়পরায়ণতা, শ্রদ্ধাবোধ, এগুলো পরস্পরের প্রতি বজায় রাখা, সমাজের যে অনুষ্ঠান, বিবাহ অনুষ্ঠান থেকে শুরু করে সমাজের মিলাদ বা অন্যান্য অনুষ্ঠানে অংশগ্রহণ করা, এগুলো এক একটা সামাজিক মূল্যবোধ। এগুলো তোমাকে সামাজিক মানুষ হতে সহযোগিতা করবে। তোমার ভিতরে যদি সামাজিক মূল্যবোধ থাকে, তাহলে সমাজের মানুষরা তোমাকে ভালোবাসবে, সমাজের মানুষরা তোমাকে শ্রদ্ধা করবে, সমাজের মানুষরা তোমাকে অন্যান্য ক্ষেত্রে তোমাকে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচনা করবে। এগুলো সামাজিক মূল্যবোধের বিষয়। তাহলে সামাজিক মূল্যবোধের ক্ষেত্রে আমরা পরস্পরকে শ্রদ্ধা করব, সম্মান জানাবো, শ্রমের প্রতি সহমর্মী মানুষদের প্রতি আমরা শ্রদ্ধাশীল হব, সততা সহমর্মিতা বজায় রাখবো, আত্মত্যাগ মানে বিশেষ ক্ষেত্রে সমাজের বিভিন্ন ক্ষেত্রে আমরা ত্যাগ স্বীকার করব, এই বিষয়গুলো। রাজনৈতিক মূল্যবোধ কি? রাজনৈতিক মূল্যবোধ মানে হচ্ছে রাষ্ট্র সমাজের রাজনীতিক প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে আমরা যে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে যে দায় দায়িত্ব কর্তব্য সম্পাদন করব, রাষ্ট্রের সম্পদ রক্ষা এবং রাষ্ট্রের সম্মান রক্ষার লক্ষ্যে আমরা যে কাজগুলো করব, সেগুলো হচ্ছে রাজনৈতিক মূল্যবোধের বিষয়। যেমন ধরো যে তোমার আচরণ, রাজনীতিমূলক আচরণ এবং অংশগ্রহণ নির্ধারণকারী মূল্যবোধ, যেমন রাজনৈতিক সহনশীলতা, দায়িত্ববোধ, আইন মেনে চলা, মত প্রকাশের স্বাধীনতা। একইভাবে রাষ্ট্রের দায়িত্ব কর্তব্য পালনের পাশাপাশি ট্যাক্স ব্যাট প্রদান করা, অর্থাৎ ওই যে ট্যাক্স ব্যাট, হ্যাঁ, ট্যাক্স ব্যাট প্রদান করা। যেমন আমরা রাষ্ট্রের মূল্যবোধ না চাইলেও আমাদেরকে মানতে বাধ্য করা হচ্ছে। কিভাবে? আইন করে ট্যাক্স ব্যাট আদায়ের নির্দেশ দিয়ে দিছে না? আইন করে কি ট্যাক্স ব্যাট আদায়ের কি দিয়ে দিছে? নির্দেশনা দিয়ে দিছে। তাহলে আমরা না চাইলেও এগুলো আমাদেরকে প্রদান করতে হচ্ছে। তাহলে আমরা নিজেদের মত প্রকাশের পাশাপাশি রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল হব, একইভাবে আইন মেনে চলবো, ট্যাক্স ব্যাট প্রদান করব, রাজনৈতিক সহনশীলতা বজায় রাখবো, এগুলো রাজনৈতিক মূল্যবোধ। অন্যের মতকে সম্মান করব, রাষ্ট্রের নির্বাচনে অংশগ্রহণ করব এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ক্ষেত্রে নিজেদের মতামত প্রকাশ করব। এগুলো রাজনৈতিক মূল্যবোধের মধ্যে পড়ে। এবং রাজনৈতিক মূল্যবোধের পরে আসে আমাদের হচ্ছে নৈতিক মূল্যবোধ, যে ধরো অসহায়, দুস্থ এবং হচ্ছে ভিক্ষুক শ্রেণীর যারা মানুষ রয়েছে, তাদেরকে সাহায্য সহযোগিতা করা, তাদের কাজে এগিয়ে আসা, তাদেরকে বিভিন্নভাবে জীবন নির্বাহের ক্ষেত্রে সুযোগ করে দেওয়া বা সুযোগ তৈরি করে দেওয়া, এগুলো আমাদের হচ্ছে নৈতিক মূল্যবোধের মধ্যে পড়ে। সততা, ন্যায়পরায়ণতা এবং হচ্ছে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ বজায় রাখা, এগুলো হচ্ছে আমাদের নৈতিক মূল্যবোধের মধ্যে পড়ে। মিথ্যা না বলা নৈতিক মূল্যবোধ, এবং হচ্ছে অন্যদেরকে সহযোগিতা করা নৈতিক মূল্যবোধ। এবং এর পাশাপাশি আরো অনেক বিষয় আছে যেগুলো নৈতিক মূল্যবোধের মধ্যে পড়ে। ভিক্ষুককে ভিক্ষা দেওয়া নৈতিক মূল্যবোধ, এটা আমাদের এক ধরনের নৈতিক কর্তব্যও বটে। যেমন অন্যায় থেকে বিরত থাকা, দায়িত্বশীলতা, এগুলো নৈতিক মূল্যবোধের মধ্যে পড়ে। বুদ্ধিভিত্তিক মূল্যবোধ, বুদ্ধিভিত্তিক মূল্যবোধ মানে কি? বুদ্ধিভিত্তিক মূল্যবোধ মানে হচ্ছে ওই যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এই যে কথাটা আছে, এটা হচ্ছে বুদ্ধিভিত্তিক মূল্যবোধের গুরুত্বপূর্ণ বিষয়। একটা মানুষ হিসেবে আমরা আমাদের যে কাজকর্মগুলো করব, সেই কাজকর্মগুলো করার ক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের বিবেককে কাজে লাগাবো, আমাদের বুদ্ধিকে কাজে লাগাবো, আমাদের যে চিন্তা ভাবনা সেগুলোকে কাজে লাগিয়ে আমরা প্রত্যেকটা কাজে এগিয়ে যাব। এই কাজে এগিয়ে যাওয়া, পা রাখা, কোনো একটা কাজে পা রাখার ক্ষেত্রে আমরা আমাদের বুদ্ধিবৃত্তি বজায় রেখেই আমরা আমাদের কাজগুলো করব। এটাই হচ্ছে বুদ্ধিভিত্তিক মূল্যবোধ। তাহলে বুদ্ধিভিত্তিক মূল্যবোধের ক্ষেত্রে এই বিষয়গুলো আসবে, যে বুদ্ধিভিত্তিক মূল্যবোধ ক্ষেত্রে যুক্তিবোধ, বিশ্লেষণ ক্ষমতা ও বাস্তবতা, নিরীক্ষণ ক্ষমতাকে কেন্দ্র করে গঠিত যে মূল্যবোধ, যেমন যৌক্তিক চিন্তা ভাবনা, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, যে অ্যানালাইটিক্যাল এবিলিটি যেটাকে বলে, অর্থাৎ বিশ্লেষণ ক্ষমতা এবং হচ্ছে তোমার সমস্যা সমাধানের দক্ষতা, এগুলো প্রত্যেকটাই বুদ্ধিভিত্তিক মূল্যবোধ। প্রত্যেকটা মানুষের মধ্যে এই বুদ্ধিভিত্তিক মূল্যবোধ থাকাটা খুবই জরুরি। কারণ তুমি যখন হচ্ছে তোমার ভিতরে যখন কোনো বুদ্ধিভিত্তিক মূল্যবোধ থাকবে না, তখন তুমি সবার কাছে হেয় প্রতিপন্ন হবে। তুমি কাজের ক্ষেত্রে পদে পদে তুমি ভুল করবে, কাজের ক্ষেত্রে গিয়ে তুমি অন্যদের চেয়ে পিছিয়ে পড়বে। এই বুদ্ধিভিত্তিক মূল্যবোধ যদি তোমার ভিতরে থাকে, তাহলে তুমি একজন সুনাগরিক হয়ে গড়ে উঠতে পারবে। রাষ্ট্রের প্রত্যেকটা ক্ষেত্রে তুমি প্রতিটা ধাপে তুমি এগিয়ে যেতে পারবে। আর বুদ্ধিভিত্তিক মূল্যবোধ যদি তোমার না থাকে, তাহলে তুমি পদে পদে তুমি তিরস্কারের শিকার হবে, পদে পদে তুমি বঞ্চিত হবে, নির্যাতিত হবে, নিপীড়িত হবে। এরপরে আমাদের আছে হচ্ছে কি বাহ্যিক মূল্যবোধ। এই যে শারীরিক বা বাহ্যিক মূল্যবোধ, এটা তো ওগুলো তোমাদের বইয়ে নাও থাকতে পারে, বাট তোমাদেরকে এগুলো একটু পড়তে হবে, উদাহরণগুলো পড়তে হবে। বিশেষ করে পরীক্ষায় এতগুলো হয়তো আসবে না, বাট কয়েকটা থেকে আসবে, যেগুলো আসবে আমরা পড়ে ফেলি আগে, তারপরে আমরা হচ্ছে পরীক্ষা কোন জায়গা থেকে আসবে সেটা বলবো। যেমন ধরো যে আমরা যে পরিপাটি পোশাক আশাক পরিধান করা, তোমার যা আছে তাই। ধরো একটা মানুষ, দেখো একটা মানুষ টি শার্ট পরলে তাকে সুন্দর লাগে, কেন লাগে জানো? এই যে তোমার তার শারীরিক বা বাহ্যিক মূল্যবোধের কারণে, যে কোন কালারটা তার সাথে যাচ্ছে এটা বিবেচনা করে পরিধান করছে বলে তাকে ওই টি শার্টে সুন্দর লাগছে। আরেকজন হচ্ছে সেই শেরওয়ানি বললেও তাকে সুন্দর লাগছে না, কারণ তার ভিতরে যে বাহ্যিক যে মূল্যবোধটা আছে, সেই মূল্যবোধটা সেই চর্চা করতে পারছে না। সৌন্দর্যবোধ, সুন্দরের পূজারী হওয়া, এটাও একটা মূল্যবোধ। যে সৌন্দর্যবোধ বা কোন পোশাকটা পরিধান করা যায়, কোন পোশাকটা পরিধান করা উচিত নয় বা করা ঠিক হচ্ছে না, হ্যাঁ, আবার কোন অনুষ্ঠানে কোন কাপড় পরিধান করে যাওয়া উচিত, এগুলো প্রত্যেকটাই হচ্ছে তোমার বাহ্যিক বা শারীরিক
মূল্যবোধ, এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। যেমন ধরো পরিপাটি পোশাক পরিধান করা এবং একইভাবে হচ্ছে তোমার সৌন্দর্যবোধ, পরিষ্কার পরিচ্ছন্নতা, এগুলোই। তো তিনি এই যে স্প্রেঙ্গার এই মূল্যবোধকে, এডওয়ার্ড স্প্রেঙ্গার, যিনি বলছে যে কি, যে তোমার এই মূল্যবোধ সৌন্দর্যবোধ হিসেবে আখ্যা দিয়েছেন। ধর্মীয় মূল্যবোধ যেটা আছে, যেমন ধরো অন্যের ধর্মে বাধা না দেওয়া, অর্থাৎ ধর্ম পালনের ক্ষেত্রে আমরা যে মূল্যবোধের চর্চা করি সেটাকে বলে ধর্মীয় মূল্যবোধ। অন্যের ধর্মে বাধা না দেওয়া, নিজ ধর্ম প্রতিপালনের ক্ষেত্রে সৃষ্টিকর্তার অনুগত্য মেনে যে যথাযথ উপায়ে ধর্ম প্রতিপালন করা, এবং হচ্ছে ধর্ম প্রতিপালনের ক্ষেত্রে অন্যকে বাধা না দিয়ে নিজের ধর্ম নিজে পালন করা এবং অন্যকে হেয় না করা, এগুলো প্রত্যেকটাই ধর্মীয় মূল্যবোধ। আর আমাদের দেশের মানুষের মধ্যে ধর্মীয় মূল্যবোধেরও যথেষ্ট কি রয়েছে, অভাব রয়েছে। অনেক সময় আমরা অন্য ধর্মকে হেয় করি, ছোট করি, এগুলো করা যাবে না। এগুলো করলে তোমাকে মূল্যবোধ সম্পন্ন ব্যক্তি বলা যাবে না। একইভাবে সাংস্কৃতিক মূল্যবোধ, যেমন ধরো আমাদের বাঙালি হিসেবে আমাদের নিজস্ব একটা সংস্কৃতি আছে। আমরা অন্যের সংস্কৃতিকে যেমন সম্মান করব, শ্রদ্ধা করব, ঠিক একইভাবে নিজেদের যে সংস্কৃতি রয়েছে, নিজেদের যে ঐতিহ্য রয়েছে, আমাদের নিজস্ব যে একটা ভাবধারা রয়েছে, সবকিছুকে আমরা সম্মান করব এবং সংস্কৃতি প্রতিপালনের ক্ষেত্রে অবশ্যই আমরা সাংস্কৃতিক মূল্যবোধ বজায় রাখবো। আমরা অন্যের সংস্কৃতিকে কখনো অসম্মান করব না, নিজের সংস্কৃতি প্রতিপালনের ক্ষেত্রে কোনো ধরনের কার্পণ্য করব না। যেমন বিভিন্ন সংস্কৃতির বিষয় আছে, যেমন ভাষা, পোশাক, সামাজিক অনুষ্ঠান, বিয়ের রীতি, এগুলো সাংস্কৃতিক মূল্যবোধের মধ্যে পড়ে। নান্দনিক মূল্যবোধ হচ্ছে সুন্দর, শালীন, রুচিশীল আচরণ ও অভিব্যক্তিকে কেন্দ্র করে যে মূল্যবোধ গড়ে ওঠে সেটাকে নান্দনিক মূল্যবোধ বলছে। যেমন সৌন্দর্যবোধ, যেটাকে আমরা সুশোভিত ভাষা, সুন্দর ভাষায়, স্পষ্ট ভাষায় কথা বলা, একইভাবে মার্জিত আচার ব্যবহার, আচরণ, রুচিপূর্ণ পরিবেশ বজায় রাখা। ধরো তোমরা অনেক সময় হয় না যে 3-4টা ছেলে বা মেয়ে এক জায়গায় জড়ো হয়েছে, হ্যাঁ, তো সবাই মিলে এমন চিল্লাপাল্লা শুরু করছে যার কারণে হচ্ছে আশপাশের মানুষেরা থাকতে পারছে না। এরকম যদি হয় তাহলে তোমার ভিতরে নান্দনিক মূল্যবোধের যথেষ্ট অভাব রয়েছে। কারণ ওইটা একটা চারিত্রিক সৌন্দর্য, যে তুমি কোন পরিবেশে, কোন জায়গায় কি ধরনের কথা বলতে পারবে, কি ধরনের পারবে না, কি ধরনের চিৎকার চেঁচামেচি তুমি পারবে, কোন জায়গায় আসলে করা যায়, কোন জায়গায় করা যায় না, এগুলো প্রত্যেকটাই হচ্ছে নান্দনিক মূল্যবোধ। আরেকটা মূল্যবোধ আছে যেটা হচ্ছে অর্থনৈতিক মূল্যবোধ। যেমন ধরো অর্থনৈতিক মূল্যবোধের ক্ষেত্রে যেমন সম্পদ, আয়, ব্যয়, সঞ্চয়, উৎপাদন ইত্যাদির বিষয়ে ন্যায্য ভিত্তিক দৃষ্টিভঙ্গি। যেমন ধরো অর্থনৈতিক মূল্যবোধের ক্ষেত্রে হচ্ছে পরিমাপে কম না দেওয়া, যথাযথভাবে পণ্য পরিমাপ করা, এবং হচ্ছে খাদ্যে ভেজাল না দেওয়া বা পণ্যে ভেজাল না দেওয়া, অথবা হচ্ছে তোমার অন্যান্য ক্ষেত্রেও যে সেটা বজায় রাখা, এগুলো হচ্ছে তোমার অর্থনৈতিক মূল্যবোধ। অর্থনৈতিক মূল্যবোধের ক্ষেত্রে ব্যক্তি সম্পদ, আয়, ব্যয় সংগ্রহের ক্ষেত্রে অবশ্যই নীতি নৈতিকতা মেনে কাজ করবে। অনৈতিক কোনো কাজকে অর্থনৈতিক মূল্যবোধ বলে চালিয়ে দেওয়া যাবে না। যেমন ধরো আমরা চাকরি করি বা ব্যবসা করি, সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই নীতি নৈতিকতা মেনে আমাদেরকে যে সেটা আয় করতে হবে অথবা ব্যয় করতে হবে, এটাকে বলছে অর্থনৈতিক মূল্যবোধ। আর এরপরে আমাদের আছে অর্থনৈতিক মূল্যবোধের পরে আছে হচ্ছে যে তোমার তথ্য প্রযুক্তিগত মূল্যবোধ। যেমন ধরো আমরা এখন প্রত্যেকেই তথ্য প্রযুক্তির সাথে সম্পৃক্ত, আমরা মোবাইল ব্যবহার করি, বিভিন্ন প্রযুক্তি উপাদান ব্যবহার করি। এগুলো ব্যবহার করতে গিয়ে আমরা যদি নৈতিকতাকে বিসর্জন দেই, মূল্যবোধকে বিসর্জন দেই, তাহলে কিন্তু হবে না। আমাদের অবশ্যই নৈতিকতা বজায় রাখতে হবে, মূল্যবোধকে বজায় রাখতে হবে, মূল্যবোধের ধ্যান ধারণাগুলোকে বজায় রাখতে হবে। অবশ্যই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে আত্মসংযমী হতে হবে। ঠিক আছে, এটাকে বলছে যে তোমার নৈতিক মানে প্রযুক্তিগত মূল্যবোধ বা তথ্য প্রযুক্তিগত মূল্যবোধ। তাহলে আমরা ওভারঅল মূল্যবোধ সম্পর্কে যা জানলাম, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে বেশিরভাগ সময় যে নৈতিক মূল্যবোধ থেকে প্রশ্ন আসে, গণতান্ত্রিক মূল্যবোধ থেকে প্রশ্ন আসে, মানে প্রকার থেকে আসবে, ওখানে কোনটা থেকে আসবে এটা বলতে পারি না, তবে গণতান্ত্রিক মূল্যবোধ থেকে প্রশ্ন আসতে দেখেছি, এটা ভালো করে দেখবা। আরেকটা মূল্যবোধ হচ্ছে, যেমন হচ্ছে এখানে দেখো রাজনৈতিক মূল্যবোধ আছে, গণতান্ত্রিক মূল্যবোধ বললাম, নৈতিক মূল্যবোধ থেকে প্রশ্ন আসতে দেখেছি, আর একটা হচ্ছে অর্থনৈতিক মূল্যবোধ থেকে প্রশ্ন আসতে দেখেছি। তোমাদের অর্থনৈতিক মূল্যবোধটাও বজায় মনে রাখবা, তোমাদের অনেকের বইয়ে নাই, এটাও পড়বা। আরেকটা থেকে প্রশ্ন থাকলেও থাকতে পারে, সেটা হচ্ছে ধর্মীয় মূল্যবোধ, যেটা আমরা এখানে ধর্মীয় মূল্যবোধের ক্ষেত্রে পড়ছি। ধর্মীয় মূল্যবোধ থেকেও অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়। ওকে, যেটুকু পড়িয়েছি সেটা তোমরা বুঝতে পারছো কিনা? প্রকারভেদ থেকে আসবে, পরীক্ষা আসলে প্রকারভেদ থেকে আসবে। এরপরে আমাদের আলোচনা হচ্ছে আইন বিষয়ে। আমরা আলোচনায় যাব। এখন আইন বিষয়ে আমরা কোথায় যাব? আলোচনায় যাব। তাহলে আমাদের আজকের আলোচনার যে টপিক গুলো ছিল তার মধ্যে হচ্ছে এই যে আমরা মূল্যবোধ, আইন, স্বাধীনতা, সাম্য, এই যে অধ্যায়টা, এইখান থেকে আমরা জাস্ট হচ্ছে আমরা আজকে পড়ছি কি নিয়ে?
এখন পড়ছি হচ্ছে, এখন পর্যন্ত পড়ছি আমরা মূল্যবোধ নিয়ে। আমরা এখন আইন সম্পর্কে জানবো। আইনের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ল। এটা ফার্সি শব্দ, এটা হচ্ছে ইংরেজি শব্দ। তোমরা কি আমাকে বলতে পারবা ফার্সি কোন এলাকার ভাষা? এটা ফার্সি শব্দ, হ্যাঁ, এটা ইংরেজি। এই যে আইন শব্দটা, এটা যে ফার্সি শব্দ, এটার বাংলা অর্থ কি জানো? বাংলা অর্থ হচ্ছে নিয়ম কানুন বা বিধি বিধান। নিয়ম কানুন বা কি? বিধি বিধান। তাহলে এটার বাংলা হচ্ছে এটা, নিয়ম কানুন বা বিধি বিধান। তাহলে এই যে দেখো, আইন শব্দটার অর্থ হচ্ছে নিয়ম কানুন বা বিধি বিধান। আমি কি বুঝাইতে পারছি? নিয়ম কানুন বা কি? বিধি বিধান। ওকে, ভেরি গুড, খুবই চমৎকার আওয়াল খান, ইরানের ভাষা বলেছো। ওকে, খুবই চমৎকার। আচ্ছা, আমি একটা গ্রুপ খুলেছিলাম, যে গ্রুপটাতে আমি আসলে কোনো ফুস দিতে পারতেছি না, তোমরাও কোনো ফুস টু শেয়ার করতেছো না। তোমরা যে নোট করতেছো এগুলো শেয়ার করো না কেন? হ্যাঁ, এই যে এইচএসসি সিভিক্স, এই যে গ্রুপটা তোমাদের খুলছিলাম, এটাতে তোমরা ফুস টুস মারবা। আজকে যা পড়াচ্ছি তা নোট করছো, যেগুলো নোট করছো, ক্লাসে নোট না করলে তোমাদের পড়াশোনার মানে কিছুই হবে না। ক্লাসে যা নোট করতেছো সেগুলো তোমরা পোস্ট মারি দিবা ওইখানে, ওই গ্রুপে, এটাতে গ্রুপে মেরে দিবা, ঠিক আছে? বাকিরাও যাতে ওইখান থেকে কালেক্ট করতে পারে, যারা ভালো নোট করে তাদের নোটগুলো যাতে বাকিরা একটু পড়ে তোরে ভালো রেজাল্ট করতে পারে আর কি। ভালো রেজাল্ট করলে তোমার কোনো ক্ষতি নাই। ধরো তুমি ভালো রেজাল্ট করছো, এ প্লাস পাইছো, আরেকজন এ প্লাস পাইলে কোনো ক্ষতি নাই, বুঝছো? এটাতে মানে জেলাস ফিল করার কিছু নাই, কারণ সে এ প্লাস পাইছে মানে সে তোমার সমকক্ষ হয়ে গেছে, ওইরকম মনে করার দরকার নাই। জীবনে বহুত এ প্লাস পাবা, কিন্তু মানুষকে সহযোগিতা করার যে একটা শান্তি, আনন্দ, ওইটা তুমি কখনো আর ফিরে পাবে না। এই যে দেখো, আইনের বাংলা অর্থ কি? নিয়ম কানুন বা বিধিবিধান বা রীতিনীতি। তাহলে এই আইন শব্দটা, এই যে ফার্সি, ফার্সি মানে হচ্ছে ফার্সিয়ান সিভিলাইজেশন বা পারস্য সভ্যতার ভাষা। এই যে পারস্য সভ্যতা ছিল, এরা মানে আগে থেকেই, এই যে পারস্য সভ্যতা বলতে বর্তমান যে ইরান, হ্যাঁ, এই এলাকার ভাষাটাই হচ্ছে মূলত এই ফার্সি ভাষা। এই ফার্সি ভাষাটা মানে আইন শব্দটা ফার্সি ভাষা, আর বাংলা কি? নিয়ম কানুন বা বিধিবিধান। এই যে আইন শব্দটা আসছে, আইন শব্দটা আসছে ইংরেজি ল। ইংরেজি কি? ল। এই ল শব্দটা আসছে টিউটনিক ল্যাগ থেকে। তাহলে ল্যাগ শব্দটা কি শব্দ? এই ল্যাগ শব্দটা হচ্ছে টিউটনিক শব্দ। তোমরা কি বোর্ড ঠিক মতো দেখতেছো? টিউটনিক শব্দ। তাহলে ল্যাগ শব্দটা কি শব্দ? টিউটনিক শব্দ, মনে থাকবে? ল্যাগ শব্দটা LAG, ল্যাগ শব্দটা হচ্ছে টিউটনিক শব্দ। ওকে, ল্যাগ শব্দটা টিউটনিক। তো ওকে, নুসরাত জাহান, নাবিলা, খুবই চমৎকার। আমাদের স্টুডেন্টরা খুবই খুবই ভালো রেসপন্স করছে, এটা আমার ভালো লাগছে যে তোমরা ফার্সি কোন এলাকার ভাষা এটা জেনেছো। বেশিরভাগ স্টুডেন্টই জানে না। আমাদের দেশে যে বাংলা ভাষায় যে ব্যবহৃত যে ভাষা, তার মধ্যে পাঁচ ধরনের শব্দ আছে। শব্দ, হ্যাঁ, বাংলা ভাষায় 5 ধরনের শব্দ আছে। একটা হচ্ছে তৎসম শব্দ, তদ্ভব শব্দ, অর্ধতৎসম শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ। এই যে দেশি বিদেশি, বিদেশির ভাষার মধ্যে এই যে তোমার ফার্সি হচ্ছে এই আইন শব্দটা বিদেশি ভাষা বা শব্দ হিসেবে বাংলাদেশে প্রবেশ করেছে। ওকে, তাহলে এখানে দেখো ল্যাগ শব্দটা হচ্ছে টিউটনিক। তাহলে ল্যাগ শব্দটা কি? LAG, যেটা এই ল্যাগ শব্দটা হচ্ছে টিউটনিক। এটার অর্থ হচ্ছে, ল শব্দের অর্থ হচ্ছে স্থির বা কি? অপরিবর্তনীয়। স্থির বা অপরিবর্তনীয়, এটা মনে রাখবা। এটা কি মনে রাখবা? স্থির বা অপরিবর্তনীয়, এটা মনে রাখবা, ঠিক আছে? তাহলে আইন, এটার মানে হচ্ছে স্থির বা অপরিবর্তনীয়। এটার মানে হচ্ছে কি? যে সবার জন্য সমান। সবার জন্য কি? সমান, মনে রাখবা এটা। সবার জন্য কি? সবার জন্য সমান। এটা হচ্ছে আইনের মূল কথা। আইনের মধ্যে বলা হয়েছে এভরিওয়ান ইজ ইকুয়াল বিফোর দ্য ল, এটা বলা হয়েছে আইনের কথার মধ্যে। আইনের ক্ষেত্রে বলছে কি? যে আইনের দৃষ্টিতে সবাই কি? সমান, এই কথাটা বলছে যে এভরিওয়ান ইজ ইকুয়াল বিফোর দ্য ল, এই কথাটা বলছে আইনের ক্ষেত্রে। বলছে যে এভরিওয়ান ইজ ইকুয়াল বিফোর দ্য ল, এই কথাটা হচ্ছে আইনের দৃষ্টিতে সকলেই সমান, এটার মূল কথা। তার মানে এভরিওয়ান ইজ ইকুয়াল বিফোর দ্য ল। এখানে ওয়ানটা মি হয়ে গেছে, মির মতো হয়ে গেছে। ওয়ান ইজ ইকুয়াল বিফোর দ্য ল।
এটা হচ্ছে আইনের মূল কথা। তার মানে আইনের দৃষ্টিতে সকলেই সমান, তার মানে হচ্ছে আইন সবার জন্য একই রকম। আইন সবার জন্য কি একই রকম, এই কথাটা তোমাদের মনে রাখতে হবে। আইন সবার জন্য কি একই রকম, এই কথাটা তোমাদের মনে রাখতে হবে। এবার আসি হচ্ছে আমাদের আইনের বিষয়ে, আমাদের স্লাইডে বা আমাদের যে শীট সেটাতে কি আছে দেখি, আমাদের বইয়ে কি আছে দেখি। যে আইনের বিষয়ে যে ধারণা আছে, যে আইন কিছু আছে হচ্ছে তোমার সংকীর্ণ অর্থে, আর কিছু আছে হচ্ছে ব্যাপক অর্থে। সাধারণ অর্থে আইন বলতে বোঝানো হচ্ছে সুনির্দিষ্ট কতগুলো নিয়ম কানুনকে। আবার ব্যাপক অর্থে বলতেছে সুনির্দিষ্ট নয়, বরং এটা সুনির্দিষ্ট হবে, সুনির্দিষ্ট কতগুলো নিয়ম কানুনকে আইন বলতেছে। ব্যাপক অর্থে আইন শব্দটি সমাজ জীবনে অসংখ্য নিয়ম কানুন ও বিধিবিধানকে বোঝালেও সংকীর্ণ অর্থে আইন বলতে শুধুমাত্র রাষ্ট্রীয় আইনকে বোঝায়। তাহলে সংকীর্ণ অর্থে আইন বলতে শুধুমাত্র রাষ্ট্রীয় যে আইনগুলো আছে সেগুলোকে বোঝায়। আর ব্যাপক অর্থে আইন বলতে বোঝায় রাষ্ট্রে প্রচলিত যত ধরনের সামাজিক রীতিনীতি আছে, আইন আছে বা নিয়ম আছে, সেগুলোকে বোঝাচ্ছে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা আজকে আইনের ধারণাটা নিলাম, জাস্ট আইনের শুরুটা। অলরেডি আমাদের টাইম ওভার হয়ে গেছে, আমি খেয়ালই করি নাই। তো আইনের বিষয়ে যে ধারণাটা তোমাদেরকে দিলাম, সেই ধারণাটা তোমরা আজকে এই ক্লাসের মধ্য দিয়ে আমরা জানলাম। আইনের বিষয়ে আমরা নেক্সট ক্লাসের সংজ্ঞাগুলো পড়বো এবং আরো বিস্তারিত জানবো। আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই তোমাদের সহপাঠী যারা আছে, সিভিক্স পড়ার জন্য যারা আগ্রহী, বিশেষ করে গ্রুপ সায়েন্স করে আসছে, কমার্স থেকে বা সায়েন্স থেকে যারা আসছে, যারা সিভিক্স পড়বে, তাদেরকে জানাতে পারো আমাদের এই কোর্সটি হচ্ছে মাত্র 499 টাকা ইন্ডিভিজুয়াল কোর্স। আর এমনি তোমরা যদি অল সাবজেক্টে পড়তে চাও তাহলে হচ্ছে সেক্ষেত্রে 2000 টাকা। আর যদি তোমরা শুধু মানবিক বিভাগের যে 4টি গ্রুপ সাবজেক্ট আছে সেগুলো পড়তে চাও, সেক্ষেত্রে তোমরা পেজে মেসেজ দিয়ে জিজ্ঞেস করতে পারো। ওখানে খুব সম্ভবত এটা 1200 টাকা নয়তো 1000 টাকা হইতো। তো তোমরা ওই দিক থেকে আমাদের একটু সহযোগিতা করবা। আমাদের এই কোর্স তোমাদের ফুল সিলেবাস, মানে এই যে ফার্স্ট পেপার পুরোটাই শেষ নামা পর্যন্ত চলবে এবং নন স্টপ আমরা এইভাবে কোয়ালিটি ক্লাসগুলো তোমাদেরকে এনশিওর করার চেষ্টা করব। বিশেষ করে আমার ক্লাসগুলো তোমাদের কোনো ধরনের হ্যাম্পার হবে না। তোমরা ক্লাস করবা, নোট করবা, পরীক্ষা দিবা, পাস করবা, ভালো রেজাল্ট করবা, এর বাইরে আসলে কোনো কথা নাই। সবার সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।